অপয়া মুখ পুরি দিলি তো সকাল সকাল ক্ষতি করে। এই তুই কি চাস বলতো? সব তো খেয়েছিস, জন্ম নিতেই মাকে খেলি, তারপর দাদিকে। এখন কি এই সংসারটাকে খেয়ে শান্ত হবি? এভাবে চলতে থাকলে সে সময় দূরে নেই, যখন আমাদের ভিক্ষের থালি নিয়ে রাস্তায় বসতে হবে। তুই তো আর মরবি না, আমাদেরই মরতে হবে। তাছাড়া তো আর কোনো উপায় দেখছি না। এখন কি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর চেহারা আমায় দেখাবি, নাকি এগুলো পরিষ্কার করবি? আমার হয়েছে যত জ্বালা, যত সব। ঝাঁঝালো কর্কশ গলায় নূরের সৎমা রুবিনা বেগম কথাগুলো বলে চলে গেল। নূর গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে এতক্ষণ তার সৎমায়ের কথাগুলো শুনছিল। গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে কারণ রুবিনা বেগম শুধু মুখের তীর মেরে ক্ষান্ত হননি, সেই সাথে গালে একটা থাপ্পড়ও লাগিয়ে দিয়েছে, যেটা সে প্রায়ই করে, মাঝে মাঝে এর চেয়ে বেশি করে। রুবিনা বেগম চলে যাওয়ার পর নূর একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিচে পড়ে থাকা ভাঙা চায়ের কাপের টুকরোগুলো তুলে পরিষ্কার করতে থাকে। এই কাপটি হাত থেকে পড়ে ভেঙে গেছে, আর এই সামান্য কারণেই তার সৎমা তাকে চড় মেরে এতগুলো কথা শুনিয়ে গেলেন। যদিও এতে নূরের কোনো দোষ ছিল না। নূর যখন চা নিয়ে যাচ্ছিল তখন হঠাৎ ওর ছোট ভাই রবি পেছন থেকে এসে তাকে ভাউ বলে। আকস্মিক এমন হওয়ায় নূর তাল সামলাতে না পেরে হাত থেকে গরম চা ভর্তি কাপটা নিচে পড়ে যায়। এতে কিছু চা ওর পায়ের উপরেও পড়ে, কিন্তু তাতে কি যায় আসে এ বাড়ির কারো? ওটা দেখার কারো টাইম নেই। ওর চেয়েও বেশি মূল্যবান এই কাপ, আর সে কারণে রুবিনা বেগম তার মহামূল্যবান বাণী শুনিয়ে গেলেন। নূর কাপের টুকরোগুলো উঠিয়ে জায়গা পরিষ্কার করে ফেলল। টুকরোগুলো ময়লার ঝুড়িতে ফেলে পেছনে ফিরতেই দেখলো ওর ছোট ভাই রবি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, চেহারায় অপরাধ বোধ। নূর মাথাটা একটু নিচের দিকে ঝুঁকিয়ে রবির কাঁধ ধরে এক হাত দিয়ে রবির থুতনি ধরে উঁচু করে বলল, কি হয়েছে ভাই? এমন প্যাঁচার মতো মুখ বানিয়ে রেখেছিস কেন? আমার জন্য মা তোমাকে মারলো, আবার বকলো। তুমি বললে না কেন যে আমার জন্য সব হয়েছে? আবার আমাকেও বলতে দিলে না, ইশারায় না করলে। বললে তো আর তোমাকে বকা খেতে হতো না। নূর একটা ফেক মুচকি হাসি দিয়ে বলল, আরে এইসব কিছুই না, এগুলো তো রোজই হয়, সয়ে গেছে আমার এইসব। আর তুই মন খারাপ করিস না তো। মা বাবারা যেমন সন্তানদের ভালোবাসে, তেমনি কোনো ভুল পেলে তাদের শাসন করার অধিকারও আছে, বুঝলি? এখন মন খারাপ করিস না কেমন? তুই মন খারাপ করে থাকলে না আমার একদমই ভালো লাগে না, তুই জানিস না সেটা? যত যাই বলো না কেন আপু, এই ঘসুটি বেগম আমার মা হলেও ওই মহিলাকে আমার একদমই পছন্দ না। এসব কি কথা রবি, উনি তোমার মা হন। আর গুরুজনদের নিয়ে এসব বলতে নেই। হ্যাঁ, গুরুজন না ছাই, আমাকে খালি ওই নীনাকে পটিয়ে গার্লফ্রেন্ড বানাতে দাও। তারপর বিয়ে করলে এই বাড়িতে আনলেই ব্যাস, ঘসুটি বেগমের দিন শেষ। তারপর বুঝবে কত দুধ কত হরলিক্স। রবির কথা শুনে তো নূর থ হয়ে গেছে। ক্লাস 5-এ পড়া ছেলের মুখে এমন কথা শুনে বিস্ময়ে কাশি উঠে গেছে। কোনো রকমে কাশি থামিয়ে বলল, নূর, এসব কি বলছিস ভাই? আরে ঠিকই বলেছি আপু, তুমি ওই নীনাকে চিনো না, 1 নম্বরের ঝগড়াটে। ওকে দেখে ডাইনি কটকটিও ভয় পেয়ে বনবাসে চলে যাবে। তাহলে ভাবো ওই মহিলার কি অবস্থা করবে। আমার তো ভেবেই সেই মজা লাগছে। হালকা ধমকে সুরে বলল, রবি তুমি এখন অনেক ছোট, মাত্র 11 বছর বয়স। এসব কথা বলা একদমই ঠিক না। তুমি যাও পড়তে বসো। রবি আর কিছু না বলে চলে গেল ওখান থেকে। নূর আবার কিচেনে গিয়ে চুলায় আবার চায়ের পানি তুলে দিল। নূর ভালো করেই জানে রবি এসব কথা ওকে বলেছে ওর মন ভালো করার জন্য, কিন্তু ওকে কিভাবে বোঝাবে যে নূরের কাছে এসব এখন ভাত মাছ, এগুলো আর ওর গায়ে লাগে না, এসব কিছুর অভ্যাস হয়ে গেছে, হবেই বা না কেন। এগুলো তো আর নতুন না, 6 বছর বয়স থেকেই এসব সয়ে আসছে ও। নূর ভাবছে ছোট মা তো ঠিকই বলেছে। আমি আসলেই একটা অপয়া, তা না হলে কি আমার সাথে এসব হয়? জন্ম নিতেই মা আমাকে একলা করে চলে গেল, বাবাও আমাকে দেখতে পারে না। আর সবার মতো সেও মনে করে আমার জন্যই আমার মা মারা গেছে। আমাকে দেখলেই তার রাগ লাগে, এজন্য আমিও ভয়ে তার সামনে যাই না। একমাত্র দাদিই ছিল যে আমাকে ভালোবাসতো, আমায় আদর করতো।